আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা বলো সবার? পড়াশোনা কেমন চলে? ওকে, সো আমরা শিখবো আজকে সামারি। সবাই একটু খাতাপত্র বের করো, আমাদের একটু নোট করতে হবে কিছু জিনিস। আর এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। সো কেউ মনোযোগ এদিক সেদিক দিও না, পড়াশোনার দিকে মনোযোগটা রাখো সবাই। কেমন? এই ডাকাডাকি থামাও। ওকে, কেমন আছে সবাই? বলো কি অবস্থা। ফার্স্ট অফ অল, আমার কথা কি ক্লিয়ার শুনতে পারতেছো সবাই? ভাইয়াপুরা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? শুনতে ভাইয়া পারতেছো? এআই ক্লিয়ার প্যাসেজ ভাইয়া, কি ক্লিয়ার জি ইম্পর্টেন্ট? শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। এআই প্যাসেজটা কি ইম্পর্টেন্ট? জি ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে, ভাইয়া ক্লিয়ার। এআই প্যাসেজ। ওকে, আমি কি শুরু করতে পারি? তাহলে আমি শুরু করি ভাইয়াপুরা। জি ওকে, ভাইয়া। করেন ভাইয়া, শুরু করেন। তো সামারি। সামারি জিনিসটা কি আসলে? সামারি হচ্ছে মূলত সারাংশ। কি সারাংশ? আরেকটা আছে, আমরা কবিতা থেকে থিম লেখি। তো কবিতা থেকে যে থিম লেখি তাকে বলা হয় সারমর্ম। তাহলে প্যাসেজ থেকে বা অনুচ্ছেদ থেকে আমরা যেটা লিখি তাকে বলে সারাংশ। আর কবিতার যে মূল ভাব আমরা লিখি কবিতা থেকে তাকে বলা হয় সারমর্ম। তাকে কি বলা হয়? তাকে বলা হয় সারমর্ম। তো দুইটা জিনিস আলাদা। তো প্যাসেজ থেকে হয় সামারি, আর কবিতা থেকে হয় থিম। সামারি মানে সারাংশ, থিম মানে সারমর্ম। ঠিক আছে, বা মূল ভাব। আচ্ছা, এখন তোমাদের টেক্সট বুক থেকে পরীক্ষাতে টোটাল প্যাসেজ আছে তিনটা। কয়টা প্যাসেজ আসে পরীক্ষাতে টেক্সট বুক থেকে? টেক্সট বুক থেকে টোটাল প্যাসেজ আসে পরীক্ষাতে তিনটা। প্রথমটা থেকে কি আসে? এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেন। দ্বিতীয়টা থেকে কি আসে? ফ্লো চার্ট। আর থার্ড বা তৃতীয়টা থেকে কি আসে? সামারি। তো সামারি পরীক্ষায় আসে ইংলিশ ফার্স্ট পেপারে 3 নং কোয়েশ্চেনে, মানে 3 দাগে 3 নং কোয়েশ্চেনে একটা প্যাসেজ দেয়া থাকবে, তোমাকে যেটা সামারি করতে হবে। তো সামারিটি হবে প্যাসেজটির 1/3, মানে 1/3। যদি তোমার প্যাসেজ থাকে 9 লাইন, তাহলে তার সামারি হবে 3 লাইন। যদি প্যাসেজ 9 সেন্টেন্সে আছে মনে করো, তাহলে তার সামারি হবে 3 সেন্টেন্সে। প্যাসেজ 12 সেন্টেন্সে থাকলে সামারি হবে 4 সেন্টেন্সে। প্যাসেজ যদি 15 সেন্টেন্সে হয়, তাহলে তার সামারি হবে 5 সেন্টেন্সে। তো প্যাসেজ যা, সামারি হবে তার 1/3, তার 3 ভাগের 1 ভাগ বা 1/3। মার্কস কত সামারিতে? মার্কস হচ্ছে 10। তো সামারিতে 10 আউট অফ 10 পাওয়ার জন্য নিচের গাইডলাইন্স, শর্টেনিং টেকনিক এবং ভোকাবুলারি শেখার কোনো বিকল্প নাই। এবার আমরা বেসিক থেকে স্টার্ট করব। ওকে, আমার ভয়েস কি ক্লিয়ার? একদম তোমরা নোট করো কিন্তু, ঠিক আছে? আমার ভয়েস জি ক্লিয়ার? ভাইয়া, জি ভাই, ক্লিয়ার একদম। একবার ক্লাস নোট নিও। এখন সামারির বেসিক কি নিয়ম আছে বা বেসিক জিনিসগুলা কি সেটা একটু আমরা আগে দেখি। বেসিক, প্রথমত
প্যাসেজটা পুরোপুরি পড়তে হবে। 2-3 বার যদি পড়ো, যদি এমন কোনো প্যাসেজ নাই যেটা তোমাদের আনকমন পড়বে, তোমাদের যে প্যাসেজ গুলো আমি পড়াইছি, যেগুলো পড়াবো এর মধ্যে থেকেই কমন পড়বে, এর বাইরে থেকে তোমরা কোনো কিছু পাবা না। ফার্স্ট থিং, যা যা পড়াইছি এর মধ্যে থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে, এর বাইরে কিছু পাবা না। তো এমন ভাবে প্যাসেজটা, যদি এমন কিছু হয় যে তোমার একেবারে মনে করো চরম পড়া কপাল, কিছুই কমন পড়ে নাই, তাহলে ওই প্যাসেজটা 2 বার বা 3 বার একটু পড়ার চেষ্টা করবা। আর ইংলিশ পরীক্ষাতে কিন্তু অ্যান্সার করার পরে টাইমারও থাকে। অন্যান্য পরীক্ষাতে খুবই অ্যান্সার করতে, বিশেষ করে বাংলা যেগুলোতে বা বাংলায় লিখতে হয়, মনে করো যে কোনো সাবজেক্ট ইংলিশ বাদে, সময় নিয়ে খুব টানাটানি বেঁধে যায়। হ্যাঁ, সময় নিয়ে খুব পিড়াপিড়ি হয়, কিন্তু ইংরেজিতে অ্যান্সার সব শেষ, তারপরে আর সময় থাকে, 20 মিনিট থাকতে পরীক্ষা শেষ হয়ে যায়। ঠিক আছে, আমি যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম, আমার ইংলিশ পরীক্ষার দিন আমি সবার আগে, আমাদের ওই, আমার সিট পড়ছিল বিনাপানি গভর্নমেন্টে, আমাদের গোপালগঞ্জেরই একটা বিখ্যাত স্কুল, ওটাতে আমার এসএসসির সিট পড়ছিল। তা আমি, আমাদের এন্টার যতগুলা বিল্ডিং ছিল, ওই হল সমস্ত পুরা ওই স্কুলের সবার আগে আমি পরীক্ষা দিয়ে বেরিয়েছিলাম, মানে এসএসসির সিট প্ল্যানিং হয় না ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলে। তা আমি সবার আগে ইংলিশ পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছি, এবং এটা 30 মিনিট আগে ছিল, 30 মিনিট আগে শেষ। ঠিক আছে, তো পুরো প্যাসেজটা যদি তোমার আনকমন হয় তাহলে 2-3 বার পড়তে হবে, তবে তোমাদের আনকমন পড়বে না, তোমরা আমার স্টুডেন্ট, 100% কমন পাবা। এরপরে দেখো, তবে পূর্বে প্যাসেজটা পড়া থাকলে সবচেয়ে ভালো। এখন তোমাদের এটা তো আর আনসিন প্যাসেজ না, তোমাদের প্যাসেজ কি সিন প্যাসেজ, মানে টেক্সট বুক থেকেই আসবে, যার কাছে টেক্সট বই যেটা আছে, তোমাদের আনসিন না, টেক্সট বই থেকেই আসবে। আর টেক্সট বই থেকে যদি আসা লাগে তাহলে পাবেল স্যারের সাজেশনের থেকে কমন পড়া লাগবে। বুঝতে পারছো? তো এটা তোমাদের, এটা নিয়ে মাথা ব্যথা না, 100% তোমরা কমন পাবো। এরপরে ডু নট, দেখো যখন তোমরা, আমি যে সামারি গুলা দিব, নিয়ম কানুন সবকিছু যা যা বলবো, প্যাসেজ যখন পড়বা, ডু নট মেমোরাইজ এভরিথিং। সবকিছু মুখস্থ করার বিষয় না, বাট মাস্ট রিড এভরিথিং। কিন্তু সবকিছু একবার পড়বা অন্তত। তুমি এই দুনিয়ায় যা পাবা তাই মুখস্থ করো, সব মুখস্থ করার দরকার নাই। সবকিছু মুখস্থ করতে গেলে তুমি বাস খাবা। তো ডু নট মেমোরাইজ এভরিথিং বাট মাস্ট রিড এভরিথিং, কিন্তু সবকিছু একবার পড়বা, প্যাসেজ গুলো একবার পড়বা। বি ব্রিলিয়ান্ট, বি ইন্টেলিজেন্ট। এখন দেখো সামারিটা, এইগুলো আমি বেসিক জিনিসগুলো বলতেছি, আমি আস্তে আস্তে ডিপে যাব। সামারিটা হতে হবে টোটাল প্যাসেজের 1/3, মানে 3/1 ভাগ। 9 লাইন হলে 3 লাইন, 12 লাইন হলে 4 লাইন, 15 লাইন হলে 5 লাইন। কিপ দ্য সামারি শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। সামারিটা হইতে হবে শর্ট, ছোট, এবং সামারিটা হইতে হবে টু দা পয়েন্ট। সামারিতে কোন ধরনের এক্সাম্পল, কোন ব্যক্তি, বস্তু, স্থানের নাম, কোন কমা, কোটেশন, ডেডলাইন, টাইমলাইন, সাল, কোন ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, কোন এক্সাম্পল, উদাহরণ, কোনো কিছু সামারিতে আনা যাবে না। কখনো কোনো উদাহরণ, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জায়গা, নাম, ঘটনা, সাল, সময়, কোনো কিছু আনা যাবে না। সামারি হইতে হবে একদম জাস্ট টু দা পয়েন্ট। এগুলো আমি সব শেখাবো ইন ডিটেলস আস্তে আস্তে, সামনের দিকে আসতেছে। তো কিপ দা সামারি শর্ট এন্ড টু দা পয়েন্ট। এখন এইখানে অনেক আছে স্টুডেন্ট যারা ভাবো যে সামারি মানে প্যাসেজের প্রথম থেকে 1 লাইন লেখা, মাঝখান থেকে 2 লাইন লেখা, আর লাস্টের 1 লাইন লেখা, হয়ে গেল সামারি। বলতো এরকম এখানে কে কে আছো যারা ভাবো, এতদিন পর্যন্ত ভেবে আসছো যে সামারি মানে প্যাসেজের প্রথম থেকে 1 লাইন না, মাঝখান থেকে 2 লাইন, আর লাস্টের থেকে 1 লাইন? হাত তোলো, কে কে এটা ভাবো যে আমি ভাই আমি আমি ছিলাম, আমি বললাম না যে এইখানে বললাম না যে এখানে অনেক আছো তোমরা, যা তুমি না, শুধু বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যারা ভাবে যে সামারি মানে হচ্ছে প্যাসেজের প্রথম থেকে 1 লাইন না, মাঝখান থেকে 2 লাইন, 2 লাইন না, আর লাস্ট থেকে 1 লাইন না, হয়ে গেল সামারি। না, এটা সামারি না। ওকে, এখন আমরা সামনের দিকে আগাই। সামারিটি তুমি যখন লিখবা, ধরো একটা প্যাসেজের মধ্যে 3টা প্যারা আছে বা 4টা প্যারা আছে, প্যাসেজ এক প্যারায় কখনো পাবা না, প্যাসেজ প্যারাগ্রাফ না। প্যাসেজের মধ্যে একাধিক প্যারা থাকবে, যে কোনো প্যাসেজ তুমি যখন টেক্সট বুকে পড়ো, প্যাসেজ এক প্যারায় থাকে না, 2টা 3টা 4টা 5টা ভাগে থাকে, 4টা 5টা প্যারা থাকে। তো প্যাসেজের মধ্যে একাধিক প্যারা থাকবে। তো একাধিক প্যারা থাকলে প্রত্যেকটা প্যারা থেকে মিনিমাম তার মেইন ওয়ার্ডসটা নিতে হবে। ধরো 4টা প্যারা আছে একটা প্যাসেজের মধ্যে, মনে করো নেলসন ম্যান্ডেলা,
অথবা সিভিক এঙ্গেজমেন্ট অথবা ফক মিউজিক, ঠিক আছে? তো যে কোনো কিছু নিয়ে মনে করো নিশাত মজুমদার বা দ্য আনবিটেন গার্লস, একটা প্যাসেজের মধ্যে 4টা প্যারা আছে, তো তুমি যখন সামারি লিখবা ওই 4টা প্যারা থেকেই কিছু না কিছু নিতে হবে। তুমি ফার্স্টের প্যারা থেকে নিছো, আর পরের প্যারা থেকে নিছো, আর লাস্টের প্যারা থেকে একটা নিছো, 3 নাম্বার প্যারা তুমি বাদ দিছো, এটা হলো না। অবশ্যই যে কয়টা প্যারা থাকবে প্রত্যেকটা প্যারা থেকে কিছু না কিছু তোমার নিতে হবে, কোনো প্যারা পুরোপুরি বাদ দেওয়া যাবে না। অ্যাটলিস্ট মেইন ওয়ার্ডসটা, একাধিক প্যারা থাকলে জাস্ট মেইন ওয়ার্ডসটা হইলেও তোমরা নিবা। 4 নাম্বারটা, হুবহু কোনো লাইন কপি করা যাবে না। তোমরা যেটা করো যে ফার্স্টের থেকে 1 লাইন, মাঝখান থেকে 2 লাইন, লাস্টের থেকে 1 লাইন, হয়ে গেল সামারি। হুবহু কোনো লাইন কপি করা যাবে না। বি শিওর টু ইউজ ইউর ওন ওয়ার্ডস, নিশ্চিত ভাবে এবং চেষ্টা করবা নিজের ওয়ার্ডস ব্যবহার করার। হুবহু কোনো লাইন কপি করা যাবে না, কিন্তু তোমরা ওয়ার্ড নিতে পারবা। আবার ওয়ার্ড যদি তুমি তার সিনোনিম জানো তাহলে সিনোনিমটা ইউজ করতে পারবা। প্যাসেজ থেকে হুবহু সেন্টেন্স তুলে দেওয়া যাবে না, কিন্তু প্যাসেজ থেকে হুবহু ওয়ার্ডস নিতে পারবা। হুম। আবার তোমার যদি একটা শব্দ তুমি মনে করো জানো, হ্যাঁ, ফিলিং, তো ফিলিং এর জায়গায় তুমি ইমোশন দিয়ে দিলা। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, সেখানে তুমি অ্যাপ্রিসিয়েট দিয়ে দিলা, ঠিক আছে? তো স্যাডনেস না দিয়ে তুমি সরোফুলনেস দিয়ে দিলা। তো তুমি তোমার নিজস্ব শব্দ বা সিনোনিম থাকলে সেটা ইউজ করতে পারো, কিন্তু সেন্টেন্স থেকে হুবহু লাইন, ডিরেক্ট লাইন কপি করবা না। ওয়ার্ড নাও, ওয়ার্ড যা আছে সেটা নিতে পারো, কিন্তু হুবহু একটা সেন্টেন্স পুরো তুলে দিবা না। এরপরে সামারির ব্যাপারটা, এগুলো কিন্তু বেসিক জিনিসপত্র, এই যে যেটা আমি বলতেছি। সামারিটা লাস্ট বেসিক কথা হচ্ছে মাস্ট হ্যাভ অনলি ওয়ান সিঙ্গেল প্যারাগ্রাফ। সামারি হবে অবশ্যই এক প্যারায়। সামারি যে তুমি লিখবা 4টা সেন্টেন্স, ম্যাক্সিমাম যদি হয় 5টা সেন্টেন্স, এর বেশি কোনোদিন সামারি হবে না। 4টা সেন্টেন্স ম্যাক্স টু ম্যাক্স যদি হয় তাহলে 5টা সেন্টেন্সের সামারি হবে, এর বেশি হবে না। তো মাস্ট হ্যাভ অনলি ওয়ান সিঙ্গেল প্যারাগ্রাফ, তোমার সামারিটা অবশ্যই এক প্যারায় হতে হবে। কয় প্যারায় লিখবা? এক প্যারায়। সামারি যেন তুমি প্যারা দিয়ে ফেলো না বা বেশি স্পেস টেস্পেস দিও না, সামারি টু দা পয়েন্ট, শর্ট এবং একটা সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যে। তো এগুলো হচ্ছে বেসিক নিয়ম কানুন আর কি সামারির। এখন আসো আমরা আসলে সামারি কিভাবে লিখতে হয়, সামারি জিনিসটা আসলে কি, এবং কিভাবে সামারিটা লিখলে, কোন ওয়েতে লিখলে হাইয়েস্ট মার্কসটা পাওয়া যায়, এই জিনিসটা আমরা এখন শিখবো। চলো, আর এখন আমরা বাংলা নিয়েও আলোচনা করব, বাংলা সামারি শিখতে গিয়ে। চলো শুরু করা যাক। তো দা রাইটিং প্রসেস, এখন আমরা অ্যান্সারটা লিখবো, যে আসলে অ্যান্সারটা কিভাবে লিখতে হয়, মানে সত্যিকারের অ্যান্সারটা, একটা ট্রুলি মানে পরীক্ষার খাতায় সামারি লিখতে গেলে সেটা কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। এখন আমার তোমাদের কাছে প্রথম প্রশ্ন, তোমরা এখানে যারা যারা আছো, তোমাদের কি মাসি পিসি গল্পটা কি আছে তোমাদের বইয়ে? বাংলা সবারই জি ভাই জি আছে। ভাই, আছে আছে মাসি পিসি আছে, আচ্ছা ঠিক আছে। অপরিচিতা কি আছে? রবি ঠাকুরের অপরিচিতার গল্প, জি ভাইয়া, জি ভাইয়া অপরিচিত আছে, আছে। আছে ভাইয়া। এই তো গুড। তাহলে এই দুইটা জিনিস যদি আমি তোমাদের দুইটা প্রশ্ন করব, যদি তোমরা এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে যে যে পারবা শেষে সামারি পারবা, শেষে সামারি পারবা। আর যদি যে দুইটা প্রশ্ন করবো এই দুইটা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তাদের সামারি পারার চান্সেসটা একটু কম। আচ্ছা, সামারি পারার জন্য, আচ্ছা ফার্স্ট অফ অল মাসি, ওকে, মাসি, আমার কথা শুনো কিন্তু মজা পাবা। মাসি পিসি গল্পটা যদি তোমরা পড়ে থাকো, অপরিচিতা গল্পটা যদি তোমরা পড়ে থাকো, তাহলে আমার প্রশ্ন, বলো মাসি পিসি গল্পে কি ফুটে উঠেছে? বলো। এই যে যে মাসি পিসি গল্পটা, তোমাদের বাংলা বইয়ে যতগুলা গল্প আছে, গদ্য আছে, পদ্য আছে, প্রত্যেকটা লেখা এক একটা মেসেজ দেয়, এক একটা বার্তা দেয়, সমাজের একটা জিনিস দেখায়। তো মাসি পিসি গল্পে লেখক কোন বিষয়টা ফুটিয়ে তুলেছে, বা মাসি পিসি গল্পে মূলত কি দেখানো হয়েছে? বলো, মাসি পিসি গল্পে মূলত কি দেখানো হয়েছে? ঠিক আছে, দেখি তোমরা একটু উত্তরটা করো। বলো, মাসি পিসি গল্পে কি দেখানো হয়েছে? বলো। নারী পুরুষের বৈষম্য, নারী প্রতিকূল পরিবেশ থেকে থাকা, সংগ্রাম, নারী সংগ্রাম। জীবন পরিচালনা করা।
তোমরা বলতেছো যে কাছাকাছি গিয়েছো, ভেরি 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 ইন্টেলিজেন্ট, গুড। অনেকে কাছাকাছি গিয়েছে যে ভাইয়া মাসি পিসির সংগ্রাম। মাসি পিসি গল্পে কি দেখানো হয়েছে? মাসি পিসি গল্পে দেখানো হয়েছে মাসি পিসির সংগ্রাম। তো তোমরা কাছাকাছি গিয়েছো, ঠিক আছে, মেইন ওয়ার্ডস ঠিক আছে তোমাদের। তো সবচেয়ে বেস্ট হচ্ছে যে মাসি পিসি গল্পে মাসি পিসির সংগ্রাম দেখাইলে। মাসি পিসি কারা? সমাজের দুই অসহায় নারী। মাসি পিসি কিন্তু মাসি পিসি না, মাসি পিসি দুইটা চরিত্র, দুইটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারের মধ্য দিয়ে লেখক সমাজের যত অসহায় নারী আছে তাদেরকে দেখাইছে। তো মাসি পিসির জীবন সংগ্রাম না, মাসি পিসির সংগ্রাম না। তো সঠিক উত্তরটা হচ্ছে যে হ্যাঁ, মাসি পিসি গল্পে লেখক ফুটিয়ে তুলেছেন দুই অসহায় নারীর সংগ্রাম, না জীবন সংগ্রাম। জীবন সংগ্রাম, কি সুন্দর হচ্ছে এটা। তো মাসি পিসি গল্পে লেখক দেখিয়েছে দুই অসহায় নারীর জীবন সংগ্রাম, মাসি পিসির সংগ্রাম না। সংগ্রাম কথাটা খুবই পারফেক্টলি চুজ করছো তোমরা, ব্রিলিয়ান্ট, কিন্তু মাসি পিসির সংগ্রাম না, দুই অসহায় নারীর জীবন সংগ্রাম। তো এই যে যে কথাটা তুমি বললা যে মাসি পিসি গল্পে দেখানো হয়েছে দুই অসহায় নারীর জীবন সংগ্রাম, এইটাকে বলা হয় ফাইন্ডিং দা মেইন আইডিয়া। যে এই প্যাসেজটাতে লেখক আসলে মেইনলি এই জিনিসটা দেখাইছে, এই জিনিসটা দেখানোর জন্যই এই গল্পটা লিখেছে। তো আমরা যখন সামারিতে ঢুকবো, রাইটিং প্রসেসে যখন আমরা সামারি লিখবো, তিনটা জিনিস খেয়াল রাখতে হয়। সামারিতে তিনটা জিনিস আমাদের প্রয়োজন। এক নাম্বারটা হচ্ছে তার মধ্যে ফাইন্ডিং দা মেইন আইডিয়া, মেইন আইডিয়াটা খুঁজে বের করা। সামারি কিন্তু 4 লাইনে লিখলেও বা 5 লাইনে লিখলেও 5 লাইন সামারি না। স্যার দেখে ফার্স্ট লাইন, এক লাইন হচ্ছে সামারি, সেটা হচ্ছে প্রথম লাইনটা। কোনটা? প্রথম লাইনটা, একেবারে টু দা পয়েন্ট। আমারে এই প্যাসেজে স্যার সামারি লিখতে বলছে, তো এই প্যাসেজে কি দেখাইছে ফার্স্ট আমি ওইটা বলতে পারছি কিনা। সামারি হচ্ছে ফার্স্ট লাইন। এরপর তুমি যা লেখো 2, 3, 4 নাম্বার লাইনে, ডাজেন্ট ম্যাটার, সামারি হচ্ছে মূলত ফার্স্ট লাইন। স্যার ফার্স্ট লাইন দেখেই বুঝে ফেলবে যে তুমি বুঝে ফেলে যে তুমি এই প্যাসেজটা সত্যিকার অর্থে বুঝতে পারো কিনা, বুঝছো কিনা। তো ধরো আমরা মাসি পিসিটা যদি লিখতে যাই, ধরো মাসি পিসি আসছে ইংরেজিতে, জাস্ট ওইটা ইংরেজি ভার্সনে, তাহলে ওইটা কি হইতো? ওইটার অ্যান্সারটা এরকম হইতো। এখন যে কোনো সামারি যখন তোমরা লিখতে যাবা, স্টার্টিংটা এভাবে করবা, ইন দিস প্যাসেজ, এই প্যাসেজে দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, লেখক আলোচনা করেছে, এভাবে স্টার্ট করবা। ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, এই প্যাসেজে লেখক আলোচনা করেছে। ধরো মাসি পিসি নিয়ে, তাহলে কি? দ্য লাইফ স্ট্রাগল, জীবন সংগ্রাম, অফ টু হেল্পলেস উইমেন, দুই অসহায় নারীর জীবন সংগ্রামকে লেখক ফুটিয়ে তুলেছে, আলোচনা করেছে, দেখিয়েছে, বিশ্লেষণ করেছে এই প্যাসেজে। যেভাবে দাও তুমি, কোনো সমস্যা নাই। তো ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, লেখক আলোচনা করেছে দ্য লাইফ স্ট্রাগল অফ টু হেল্পলেস উইমেন, দুই অসহায় নারীর জীবন সংগ্রাম। এই ফার্স্ট লাইনেই স্যার ইমপ্রেসড। এইটাকে বলে মেইন আইডিয়া, যে আমি যেটা দেখাইতে চাই ওইটা আমি দেখাইতে পারছি কিনা। স্যার যেটা চাইছে সামারি, ওইটা এই প্যাসেজটা, প্রত্যেকটা প্যাসেজ একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয়, তো আমি সেই বার্তাটা ক্লিয়ার করতে পারছি কিনা। এরপরে তুমি কি দাও মাঝখানে 2 লাইন, লাস্টের লাইন, ওইটাও আসবে, ওইটা আমি বলবো, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সামারির ফার্স্ট লাইনটা। ধরো আমি তোমাদেরকে আরো সুন্দর করে বুঝাই। আচ্ছা, অপরিচিতায়, অপরিচিতা গল্পে লেখক কি ফুটিয়ে তুলেছেন, বা অপরিচিতা গল্পে এক লাইনে এটার সামারি কি, এক লাইনে যে এইটাতে কি দেখাইছে এই গল্পের মাধ্যমে লেখক, বলো। যৌতুক অপরিচিতা, প্রথা, যৌতুক প্রথা, যৌতুক প্রথা, যৌতুক প্রথা, যৌতুক প্রথা, যৌতুক যৌতুক প্রথা, ঠিক আছে, যৌতুক প্রথা তোমাদের হচ্ছে মেইন থিম। কিন্তু এটাকে আমরা লিখতে গেলে, লেখার ভাষা তো আর ডাইরেক্ট যৌতুক প্রথা না, লেখার ভাষা কি? তো অপরিচিতা গল্পের মাধ্যমে
লেখক দেখিয়েছে সমাজের ঘৃণ্য যৌতুক প্রথার বিরুদ্ধে নারীর প্রতিবাদ। কি লেখার ভাষাটা একটু সুন্দর হইতে হবে, তাই না? তো অপরিচিতা গল্পে লেখক দেখিয়েছে, এই কথাগুলো যোগ করবা, সমাজের ঘৃণ্য যৌতুক প্রথার বিরুদ্ধে। যৌতুক কি ভালো প্রথা না, ঘৃণ্য প্রথা। তো সমাজের ঘৃণ্য যৌতুক প্রথার বিরুদ্ধে নারীর প্রতিবাদ বা নারীর নীরব প্রতিবাদ। তোমরা কি একমত আমার সাথে নাকি একমত না? বলো কি দেখাইছে এই গল্পে? জি ভাইয়া একমত। এটা জি ভাইয়া একমত। সমাজের ঘৃণ্য যৌতুক প্রথার বিরুদ্ধে নারীর প্রতিবাদ। তো এইটাই সামারি। এই যে যে লাইনটা তুমি বুঝছো যে এই এই গল্পের মাধ্যমে এইটাই আসলে দেখাচ্ছে, এইটাই সামারি। এই এক লাইন হচ্ছে সামারি, বাকিটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। তুমি যে বলছো যে এই গল্পে দেখাইছে দুই অসহায় নারীর জীবন সংগ্রাম, এই গল্পে দেখাইছে নারীর হ্যাঁ সমাজের ঘৃণ্য যৌতুক প্রথার প্রতি নারীর প্রতিবাদ। তো এই যে যে তুমি বললা ফার্স্ট লাইনে যে মেইন আইডিয়াটা হচ্ছে এটা, এই প্যাসেজের এইটাই হচ্ছে সামারি। এর পরের দুই লাইন সাপোর্টিং সেন্টেন্স, প্যাসেজের মাঝখান থেকে নিতে হয়, ওগুলো আমি সবই শেখাবো বলতেছি, কিন্তু সামারি কিন্তু এক লাইন। আমি আবারও বলতেছি ফার্স্ট লাইন সামারি কি, সামারি হচ্ছে ফার্স্ট লাইন। ক্লিয়ার? এইবার আমি তোমাদেরকে আরেকটা বাংলা একটা উদ্দীপক বলি। ধরো ওই অপরিচিতা গল্পের আদলে একটা উদ্দীপক তোমাদেরকে দেয়া হয়েছে, ঠিক আছে? তো উদ্দীপকে যার নাম দেয়া হয়েছে তার নাম হচ্ছে গণেশ, ঠিক আছে, অথবা তার নাম হচ্ছে রামু, মনে করো রামু। উদ্দীপকে একটা চরিত্র দিছে তার নাম হচ্ছে রামু। এখন সৃজনশীলের গ নাম্বারে টপাররা কিভাবে অ্যান্সার করে? আমি আমার লাইফে আজীবনই টপার ছিলাম, কলেজে সবসময়। তো আমি তোমাদেরকে বলি আমি কিভাবে অ্যান্সার করতাম। ধরো একটা উদ্দীপক দিছে, কি আমি কিন্তু বাংলা নিয়ে আলাপ করতেছি যাতে তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়। ধরো উদ্দীপকে একটা চরিত্র দিছে যার নাম হচ্ছে রামু। এখন সৃজনশীলের গ নাম্বারের প্রশ্ন, গ, যে উদ্দীপকে, হ্যাঁ উদ্দীপকে দেয়া রামু চরিত্রটি তোমার পঠিত অপরিচিতা গল্পের কোন চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ বা সাদৃশ্যপূর্ণ? উদ্দীপকের রামু চরিত্রটি তোমার পাঠ্য বইয়ের বা তোমার পঠিত অপরিচিতা গল্পের কোন চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ? ঠিক আছে, এখন রামু কার সাথে সামঞ্জস্যপূর্ণ? ধরো কার সাথে? অপরিচিতা। অনুপম। মনে করো অনুপম, হ্যাঁ মনে করো অনুপমের সাথে। সাপোজ আগে বুঝো, মনে করো কার সাথে? অনুপমের সাথে। এখন তোমরা এটা অনেকে সৃজনশীলের গতে অনেকভাবে অ্যান্সার করো। আমি কিভাবে অ্যান্সার করি আর কিভাবে আমি এ প্লাস পাইছি, আমি জিপিএ 5 পাইছি, আমি টপার ছিলাম, আমারটা আমি একটু বলি, তোমাদের ভালো হইলে তোমরা রিসিভ করো, মানে উপদেশটা তোমরা গ্রহণ করতে পারো। আমি করতেছি তার জন্য দুঃখিত, সরি। তো আমি হলে কিভাবে অ্যান্সার করতাম, আমি কিভাবে করে আসছি সেটা একটু বলি। যে উদ্দীপকের রামু চরিত্রটি, একদম ফার্স্ট লাইন সৃজনশীলের গ, কোনো ঘোরানো পেঁচানো কিছু না। স্যার জানতে চাইছে কি? স্যার জানতে চাইছে উদ্দীপকের রামু চরিত্রটা অপরিচিত গল্পের কার সাথে সামঞ্জস্যপূর্ণ বা সাদৃশ্যপূর্ণ। স্যার এটা জানতে চাইছে, প্রশ্ন এটা, তার মানে উত্তর হবে একদম টু দা পয়েন্ট। উত্তর হবে কি? একদম টু দা পয়েন্ট। এখন তুমি এটা অ্যান্সার করতে পারো যে উদ্দীপকের রামু চরিত্রটি আমার পঠিত অপরিচিতা গল্পের, একদম ফার্স্ট লাইন কিন্তু প্রথম লাইন সৃজনশীলের গয়ে, হ্যাঁ 1 নং প্রশ্নের উত্তর গ। গ দিয়ে এবার ফার্স্ট লাইন, উদ্দীপকের রামু চরিত্রটি অপরিচিতা গল্পের অনুপম চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, একদম ফার্স্ট লাইন। এবার 4 জন খাতা কাটবে, তো সৃজনশীলের গ। তো স্যার প্রশ্ন তো স্যারদের হাতে থাকে, 5-7 কপি প্রশ্ন দেয় স্যাররা, হাতে থাকে যাতে প্রশ্ন সবসময় কাছে থাকে। তো স্যার দেখতেছে যে উদ্দীপকের রামু চরিত্রটি, তুমি প্রথম লাইনে অ্যান্সার করে দিছো যে উদ্দীপকের রামু চরিত্রটি অপরিচিতা গল্পের অনুপমের সাথে সাদৃশ্যপূর্ণ। প্রথম লাইনেই স্যার ইমপ্রেসড, কোনো ঘোরানো পেঁচানো ডাইনে বাই কিছু নাই। স্যার ডিরেক্ট জিজ্ঞেস করছে কার সাথে সামঞ্জস্যপূর্ণ, তুমি ডিরেক্ট অ্যান্সার করছো অনুপমের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাস। এইবার এর পরে যে তুমি যত ঘোরাও পেঁচাও কোশ্চেনের উত্তর বড় করার জন্য, ওগুলা অটোমেটিক পাস, ওগুলো অটোমেটিক। কারণ প্রথম লাইনে তোমার ইমপ্রেশন তৈরি হয়ে গেছে যে তুমি সঠিক উত্তর প্রথম লাইনে দিয়ে দিছো, স্যারের কষ্ট তুমি কমাই দিছো, স্যার খুশি, তুমি ভালো স্টুডেন্ট, এই জন্য তুমি পারছো। এইবার এটা হচ্ছে নিয়ম যে স্যার যেটা জানতে চেয়েছে টু দা পয়েন্ট অ্যান্সার করে। এখন তোমরা যারা আছো আমি আরেকটু অ্যাডিশনালি বলে দিই, আমি যেটা করতাম টপার হিসেবে, আমি অলওয়েজ যেটা আমি আরেকটু এখানে অ্যান্সারটা এলাবোরেট করতাম, এরকম দিতাম যে উদ্দীপকের রামু চরিত্রটি, হ্যাঁ পাঠ্য বইয়ের
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, এবার ব্র্যাকেটে রবীন্দ্রনাথের জন্মসাল মৃত্যুসাল দিয়ে দিতাম, ঠিক আছে, যে 1861 থেকে 1941, এটা একটু ব্র্যাকেট আবার দিয়ে দিতাম, রবীন্দ্রনাথের জন্মদিন আর জন্মসাল আর মৃত্যুসাল, যে উদ্দীপকের রামু চরিত্রটি, হ্যাঁ, পাঠ্য বইয়ের ছোট গল্প বা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প। আমি সুন্দর করে বলি, তোমরা এটা একটু নোট নিতে পারো, তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, উদ্দীপকের রামু চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প, অপরিচিতায়ের অনুপম চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। আমি এইটা দিতাম। এবার ওই ব্র্যাকেটে রবীন্দ্রনাথের জন্মসাল মৃত্যুসাল দিতাম। তাহলে উত্তরটা একটু চিন্তা করো। স্যার চিন্তা করতেছে, আরে এই ছেলে তো এর লেখককে সেটা উল্লেখ করে দিছে, লেখকের জন্ম মৃত্যু সেটা উল্লেখ করে দিছে, আবার অপরিচিতা ওইটা কি ছোট গল্প নাকি প্রবন্ধ নাকি ইতিহাস ভিত্তিক লেখা, হ্যাঁ সেটা উল্লেখ করে দিছে। যেমন আমি তোমাদেরকে বলি, এই অপরিচিতা কিন্তু ছোট গল্প, মাসি পিসি ছোট গল্প, কিন্তু আমার পথ ওইটা প্রবন্ধ, রেইনকোট ওইটা আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখনী, ঠিক আছে। এগুলা কিন্তু আলাদা ক্যাটেগরি, কিন্তু আলাদা। যেটা প্রবন্ধ, চাষার দুঃখ প্রবন্ধ, বিড়াল প্রবন্ধ, ঠিক আছে, মার্জার, তো এইগুলা কিন্তু আলাদা। তো ধরো তোমাকে আসছে যে মাসি পিসি থেকে, তো উদ্দীপকের রামু চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প, মানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প অপরিচিতার অনুপম চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। এই লাইন যদি তুমি লেখো, স্যার চিন্তা করে, আরে এ পোলাতে ডায়মন্ড, 100টা খাতার মধ্যে কয়টা ছেলে এইভাবে লিখতে পারে বলো, কয়জন? কবির নাম, তারপরে এটা কি ছোট গল্প নাকি প্রবন্ধ নাকি মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা, এটা ক্লিয়ার করে দিছে, ঠিক আছে। কয়টা খাতা এইভাবে ডেলিভার করতে পারে এই ধরনের আনসার। তা আমার পথ থেকে মনে করো লেখাটা দিছে, তো উদ্দীপকের মনে করো উদ্দীপকের রায়হান চরিত্রটি বা উদ্দীপকের রায়হান কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ আমার পথ এর মূল্যবোধের সাথে সাদৃশ্যপূর্ণ, এইভাবে লেখাটা হবে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি নাকি পারি নাই? মানে আমি সৃজনশীল নিয়ে বলতেছি, এটা আছে তোমরা আমার স্টুডেন্ট বলে আমি বললাম, মানে তোমরা যাতে সৃজনশীলের গ ঘ যখন লিখতে যাও, আমি আমার বন্ধুদেরকে দেখছি ওরা অনেক পেঁচায়, গ ঘ প্রথম লাইনে আগে টু দা পয়েন্ট করবা, যে কোনো প্রশ্ন বাংলা ইংলিশ আইসিটি যাই লেখো না কেন, প্রথম লাইন সবসময় টু দা পয়েন্ট করবে, এটা তোমার দেখবা মার্কস ডাবল হয়ে গেছে। বুঝতে পারছো? প্রথম লাইন যত টু দা পয়েন্ট লিখতে পারবা, স্যাররা ওই প্রথম লাইনটাই করে, এরপরে প্রথম লাইন যা টু দা পয়েন্ট ঠিকঠাক পরে গুলো শর্ট মার্কস পায়। আর সৃজনশীলের অ্যাডভাইস দিয়ে ফেললাম, সামারি পড়াইতে যায়। যাই হোক, এখন এই প্রথম লাইন টু দা পয়েন্ট, আমার কথা হচ্ছে এটা। তো সামারিতে এখন আমরা লেটস কামিং ব্যাক টু দা সামারি। তো সামারিও প্রথম লাইন, সামারি টোটাল সেন্টেন্সই কয়টা? 4টা, ম্যাক্সিমাম যদি হয় কয়টা? 5টা ম্যাক্সিমাম। মেজরিটি সামারি 4 লাইনের হয়, তাহলে সামারি প্রথম লাইন, সামারি প্রথম লাইন, ওই প্যাসেজটাতে মূলত কি দেখাইছে, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এখন শুরু করবা কিভাবে? এভাবে, ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট। এখন এই ডিসকাসড অ্যাবাউট এর জায়গায় আরো অনেক রিপোর্টিং ভার্ব আছে, যেমন ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ এক্সপ্লেইনড, ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ সাজেস্টেড দ্যাট, ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ অ্যাডভাইসড দ্যাট, in this passage the writer has presented, the writer has represented, the writer stated that, clarified that, narrated that, discussed about, described about, indicated that, referred that, meant। তুমি যেটা ভালো লাগে তুমি এখান থেকে রিপোর্টিং ভার্ব নিতে পারবা। মানে এইখানে তুমি যদি ডিসকাসড অ্যাবাউট না দিয়ে তুমি ন্যারেটেড দাও, in this passage the writer has narrated about, the writer has explained that, the writer has talked about, the writer has stated that, the writer has clarified that, the writer has described that, তুমি যে কোনোটা দিতে পারবা। এই রিপোর্টিং ভার্ব এই পিডিএফ সবাই পেয়ে যাবা ক্লাস শেষে, ঠিক আছে। তো ফার্স্ট লাইন, ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, এবার কি নিয়ে ওই প্যাসেজটা? তাহলে দ্য লাইফ স্ট্রাগল অফ টু হেল্পলেস উইমেন। এবার এখানে কে কে আছে? যে নেলসন ম্যান্ডেলার বর্ণ বৈষম্য নিয়ে যে ফাইটটা, নেলসন ম্যান্ডেলার প্যাসেজ সম্পর্কে ধারণা আছে এখানে তোমাদের কারো? যাদের ধারণা আছে, ধরো আমরা নেলসন ম্যান্ডেলার ইয়াটা, আমরা ওইটার সামারি আসছে মনে করো। এখন নেলসন ম্যান্ডেলার প্যাসেজে কি দেখাইছে বলো? সে কতটা সংগ্রাম করছে তার সারা জীবন ভর বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, সেই জিনিসটাই দেখাইছে।
যে বর্ণ বৈষম্য সাউথ আফ্রিকাতে এত পরিমাণ সাদা আর কালো নিয়ে বৈষম্য, সেটা দূর করার জন্য সে তার জীবনে মানে সব দিয়ে দিচ্ছে বলতে পারো, সারা জীবন বসে সংগ্রাম করছে এটা নিয়ে। তো তার এই সংগ্রামটাই দেখানো হয়েছে, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তার এই সংগ্রামটাই দেখানো হয়েছে নেলসন ম্যান্ডেলার প্যাসেজে। এখন মনে করো ওইটা আসছে, তখন ওইটার সামারি কেমন হবে, ঠিক এরকম। তো ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, লেখক আলোচনা করেছে অ্যাবাউট নেলসন ম্যান্ডেলাস স্ট্রাগল, কি দেখাইছে, নেলসন ম্যান্ডেলার সংগ্রাম কিসের বিরুদ্ধে, এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, একদম টু দা পয়েন্ট, কোনো ঘোরা পেঁচা নাই। এই প্যাসেজে নেলসন ম্যান্ডেলার প্যাসেজটা আসলে কি দেখায় আমাদেরকে, সে প্রায় 3 দশক, প্রায় 30 বছরের মতো সে জেল খাটছে, নির্বাসিত হয়েছে, কষ্ট করছে, দেশবাসী তারে ভুল বুঝছে, তার ট্রায়াল হয়েছে, বিচার হয়েছে, তাই না? তো লাইফ থ্রেট সব বিভিন্ন কিছু সে ফেস করছে শুধুমাত্র এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। তো এই প্যাসেজটাতে এইটাই দেখাইছে যে সে কতটা সংগ্রাম করছে। তাহলে ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট নেলসন ম্যান্ডেলাস স্ট্রাগল এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তার সংগ্রাম। আরেকটা প্যাসেজ আছে টেক্সট বুকে, মাই নেম ইজ আমেরিগো। তো আমেরিগো একজন পথ শিশু, তো সে কত কষ্ট করে বাঁচে সেই জিনিসটা দেখাইছে। এখন আমেরিগোর এই প্যাসেজটাতে কি শুধু আমেরিগোর কষ্টটাই দেখাইছে, নাকি আমেরিগোর থ্রুতে, আমেরিগোর মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত পথ শিশুদের কষ্ট দেখাইছে লেখক, বলো তো? সমস্ত পথশিশু। সমস্ত পথশিশুদের। হ্যাঁ, এখন আমেরিগো একটা চরিত্র, আমেরিগো একটা ক্যারেক্টার, কিন্তু ওই প্যাসেজে এটা না যে আমেরিগোর কষ্টটাই দেখাইছে, না, আমেরিগোর মাধ্যমে পৃথিবীর সমস্ত পথ শিশুরা শীতকালে কত কষ্ট করে, রাস্তায় ঘুমায়, ঠান্ডার মধ্যে খেতে পায় না, সারাদিন আইসক্রিম বিক্রি করে, বিনিময়ে শুধু রাতের বেলা 2 মুঠো খাইতে পায়, অনেকদিন খেতেও দেয় না আইসক্রিম বিক্রি করতে না পারলে, আরো নানান স্ট্রাগল, ডিফিকাল্টিস, পেইন, তাদের এইটা দেখাইছে। এখন তোমরা ভাবো যে আমেরিগোর কষ্টই দেখাইছে, না, আমেরিগোর কষ্ট দেখায় নাই, পৃথিবীর সমস্ত পথ শিশুদের কষ্ট দেখাইছে আমেরিগো ক্যারেক্টারের মধ্য দিয়ে। ক্লিয়ার? কিন্তু আমেরিগোরটা না, আমেরিগো একটা চরিত্রের নাম যার মাধ্যমে ফুটাই তুলছে জিনিসটা। তো ধরো আমেরিগোরটা আসছে, তো ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, অথবা দ্য রাইটার হ্যাজ শোন, দেখিয়েছে, দ্য ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল লাইফ অফ স্ট্রিট চাইল্ড, কি দেখাইছে এই প্যাসেজে, দ্য ডিফিকাল্ট, কঠিন এবং যন্ত্রণাদায়ক জীবন, অফ স্ট্রিট চাইল্ড, পথ শিশুদের। এই প্যাসেজে লেখক দেখাইছে দ্য ডিফিকাল্ট এন্ড পেইনফুল লাইফ অফ স্ট্রিট চাইল্ড, পথ শিশুদের কঠিন এবং যন্ত্রণাদায়ক জীবনটা, এই জিনিসটা। এখন ওই যে ডিফিকাল্টিসটা তাদের জীবন, ওই যে পেইনফুল যে লাইফটা, কতটা অসহায় তারা, সেই জিনিসটাই ফুটাই তুলছে ওই প্যাসেজে। তো এইটাই হচ্ছে থিম, এক লাইনে বলতে পারা যে এইটাতে এই দেখাইছে, এক লাইনে বলতে পারা। আচ্ছা, বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতা কি তোমাদের আছে? এখানে যারা আছে সবার বিভীষণের প্রতি মেঘনাদ তোমাদের নাই না? যাক, আমাদের সময় ছিল, এটা হচ্ছে আপন ওকে, না আমাদের সময় এইচএসসি তে ছিল বিভীষণের প্রতি মেঘনাদ। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে প্রথম লাইনটা হবে পুরো প্যাসেজটা আসলে কি দেখাচ্ছে, আবেগ থেকে বাইরে বেরোসো, বার্ডস আই ভিউ, তোমরা উপর থেকে চিন্তা করো, উপর থেকে ওই প্যাসেজটার দিকে তাকাও যে এই প্যাসেজটা আসলে কি দেখানোর জন্য লেখক লেখছে, লেখক এই লেখাটা, এই প্রবন্ধটা, এই প্যাসেজটা লিখেছে ঠিক কোন জিনিসটা দেখানোর জন্য, ওইটাই তোমাকে গ্রাফ করতে হবে। ঠিক আছে, এইবার আসো আমরা সামনের দিকে আগাই। তাহলে একটা আছে কি, ফাইন্ডিং দা মেইন আইডিয়া, মনে রাখবা সামারি এইটাই, এই মেইন আইডিয়া তুমি যে লিখতেছো যে ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, এই প্যাসেজে লেখক আলোচনা করেছে ড্যাশ, ওই ড্যাশ টুক কি লিখতেছে অ্যাবাউট এর পরে, ওইটাই হচ্ছে সামারি। ঠিক আছে, ফাইন্ডিং দা মেইন আইডিয়া, তাহলে এক লাইন গেল আমাদের যেটা, ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট ড্যাশ। এরপরে কি আসতেছে 2 নম্বরে, সাপোর্টিং আইডিয়াস বা এভিডেন্সেস। এইবার তুমি যে ফার্স্টে দিয়েছো যে এই প্যাসেজে লেখক এই জিনিসটা আলোচনা করেছে, তুমি যে লাইনটা লিখেছো যে এই বিষয়টা ফুটাই তুলছে, ওই বিষয়টা নিয়ে বা ওই বিষয়টা রিলেটেড 2টা সেন্টেন্স, আর বিশাল বড় প্যাসেজ হলে
তিনটা সেন্টেন্স সর্বোচ্চ। তো এটা মূলত স্টেপ 1-এ, মানে ফাইন্ডিং দ্য মেইন আইডিয়াতে তুমি যে কিওয়ার্ডস বা কি লাইনটা লিখেছো, মেইন যে আইডিয়াটা লিখেছো সেইটাকে অনুসরণ করে, আর তোমার ফার্স্টে যেটা লিখছো যে মেইন আইডিয়া, এটা ওই মেইন আইডিয়াটারে ফলো করে ওভারঅল প্যাসেজকে, বিশেষ করে প্যাসেজের মধ্যভাগকে ফুটিয়ে তুলবে সংক্ষিপ্ত আকারে। আমি তোমাকে বলি, ফার্স্টে যে তুমি মেইন আইডিয়াটা লিখছো ওইটাকে সমর্থন করে, ওইটার প্রমাণ স্বরূপ তোমার কথাটা যে সত্যি, এইটার মেইন আইডিয়াটা লেখক এই জিনিসটাই যে ফুটাই তুলছে, তুমি যে লিখেছো ওইটার প্রমাণ স্বরূপ তুমি যে লিখছো যে এই প্যাসেজে দেখাইছে পথ শিশুদের ডিফিকাল্ট এবং পেইনফুল লাইফ, তো ওই পেইনটা কিসে, ওই ডিফিকাল্টিসটা কিভাবে হয়, তারা খেতে পায় না, হ্যাঁ, দে আর হোমলেস, তারা গৃহহীন, দে আর অলওয়েজ হাংরি, তারা সবসময় ক্ষুধার্ত, এইটাই তো তাদের কষ্ট ফুটায় তুলে। তো এই জিনিসটা দেখানো, তো ওই কথাটাকে সাপোর্ট করে তুমি একটা কথা বললে সেটা আমরা বিশ্বাস করবো কেন, তোমার সেটা প্রমাণ না দিলে। তো তোমার কি করতে হবে, প্রমাণ দিতে হবে। তুমি যে লিখেছো যে এইটাতে, এই প্যাসেজে দেখাইছে যে দা স্ট্রাগল অফ নেলসন ম্যান্ডেলা বা নেলসন ম্যান্ডেলাস স্ট্রাগল, নেলসন ম্যান্ডেলার সংগ্রাম দেখাইছে এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন, এই প্যাসেজে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলার সংগ্রামটা দেখাইছে। তো এই কথা আমরা কেন বিশ্বাস করব, তুমি প্রমাণ না দিলে। তো এই কথাটা যে তুমি লিখছো, তাহলে এটা প্রমাণ দিতে হবে তোমার পরের দুই লাইনে। কিভাবে, ওই যে, তো হি স্পেন্ড অলমোস্ট 3 decades বিহাইন্ড দ্য বার্স, সে প্রায় 3 দশকের মতো জেল খেটেছে, এই যে একটা প্রমাণ দিয়ে দিলাম। তো আরেকটা প্রমাণ প্যাসেজ থেকে, ঠিক আছে, যে তাকে এই এই সংগ্রাম করতে হয়েছে বা তাকে মাইর খাইতে হয়েছে, তাকে ট্রায়াল ফেস করতে, হি হ্যাড টু ফেস রিভোনিয়া ট্রায়াল, তার বিচারের নাম রিভোনিয়া বিচার কার্য, রিভোনিয়া ট্রায়াল নেলসন ম্যান্ডেলার। তো হি হ্যাড টু ফেস রিভোনিয়া ট্রায়াল ইন 1860 কত সাল, 67 না 61 সালে তাকে রিভোনিয়া ট্রায়ালে তার বিচার হয়। এই যে প্রমাণ দিয়ে দিলা যে সে যে সংগ্রাম করছে, কষ্ট করছে, এই যে তার প্রমাণ। তো ওই কথাটা তুমি যে মেইন আইডিয়াটা লিখেছো ওইটার প্রমাণ হিসেবে প্যাসেজের মিডিল থেকে, প্যাসেজের মাঝখান থেকে মধ্যভাগকে ফুটাই তুলবে ওই দুইটা সেন্টেন্স, এবং ওই দুইটা সেন্টেন্স কেমন হবে, তোমার মূল কথাটাকে সাপোর্ট করে, ওইটার প্রমাণ স্বরূপ তুমি প্রমাণ করে দিবা যে স্যার আমি যে বলছি মেইন আইডিয়াটা এটা, এই যে তার প্রমাণ প্যাসেজের মধ্যে থেকে। তো তোমরা কি বুঝছো আমার কথা নাকি বুঝো নাই, বলো তো। সৃজনশীলে কত পেজে? এইবার এইটা তোমরা প্যাসেজের মধ্য থেকে নিবা, একবারে হুবহু কপি মারার দরকার নেই, নিজেরা একবার এই হুবহু কপি না করে নিজেরা কিভাবে শর্টকাট লিখবা এটাও আমি দেখাচ্ছি। হুবহু কপি না, এই বড় সেন্টেন্সকে ছোট করা যায়, কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এটা তুমি করলা, এবার লাস্টে কনক্লুডিং আইডিয়াস বা কনক্লুশন, এবার তোমার শেষ সেন্টেন্স, শেষ সেন্টেন্স 4 নাম্বার বা 5 নাম্বার সেন্টেন্স, এবং এটা শেষ, শেষটা কি, ইন ওয়ান ওয়ার্ড, দেখো স্টেপ 3 কনক্লুডিং আইডিয়াস, ইন ওয়ান ওয়ার্ড, এক কথায়, দাস এভাবে, ফাইনালি, লাস্টলি, ওভারঅল, অ্যাজ এ রেজাল্ট, সো, অথবা তোমার পছন্দের কোনো কানেক্টরস তুমি দিলা, ইভেনচুয়ালি, কনসিকুয়েন্টলি, এট দি এন্ড, ঠিক আছে। তো তুমি দিলা, তো ধরো একটা প্যাসেজ ড্রিমস নিয়ে, অথবা অনেক প্যাসেজ আছে, তুমি যে কোনো একটা মনে করো, নেলসন ম্যান্ডেলা সহ আমি উদাহরণ দিব অনেকগুলা। তো কনক্লুশন আইডিয়াস বা লাস্টে এসে লাস্ট লাইন, তো ইন ওয়ান ওয়ার্ড, এক কথায়, দা প্যাসেজ ক্লিয়ারলি শোয়েড, প্যাসেজটা পরিষ্কার ভাবে দেখাইছে, হাউ ক্যান এনিওয়ান মেক হিজ ড্রিম কাম ট্রু, কিভাবে যে কেউ তার স্বপ্নকে সত্যি করে তুলতে পারে। তোমাদের নিশাত মজুমদারের প্যাসেজ আসে, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী গার্ল, তোমরা কি তার প্যাসেজ পড়েছো, নিশাত মজুমদার? ঠিক আছে, নিশাত মজুমদার আছে, এরপরে আনবিটেন গার্লস আছে, ময়মনসিংহ এর মেয়েরা ফিফা চ্যাম্পিয়ন হয়, ফিফা ঠিক না, এটাকে বলে যে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, সাফ চ্যাম্পিয়ন হয় 2018 সালে। তো এটা মনে করো, তো এই প্যাসেজে দেখায় যে মানুষ কিভাবে তার স্বপ্নকে সত্যি করে তুলতে পারে, নিশাত মজুমদারের প্যাসেজ দেখায় কিভাবে মানুষ তার স্বপ্নকে সত্যি করে তুলতে পারে। তো লাস্টের লাইনটা এভাবে, ইন ওয়ান ওয়ার্ড, এক কথায়, দ্য প্যাসেজ ক্লিয়ারলি শোয়েড, প্যাসেজটা পরিষ্কার ভাবে দেখাইছে, হাউ ক্যান এনিওয়ান, কিভাবে যে কেউ, হ্যাঁ, মেক হিজ ড্রিম বা মেক হার ড্রিম কাম ট্রু, কিভাবে তার স্বপ্নকে সত্যি করে তুলতে পারে, ছেলে হইলে হিজ, মেয়ে হইলে হার, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে করো নেলসন ম্যান্ডেলাটা, এখন নেলসন ম্যান্ডেলা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে কোনো মূল্যে বর্ণ বৈষম্য রোধ করতে হবে,
তো এটা তো মনে করো ইন ওয়ান ওয়ার্ড, এক কথায়, দ্য প্যাসেজ হ্যাজ ক্লিয়ারলি শোন, প্যাসেজটা পরিষ্কার ভাবে দেখাইছে দ্য ডিটারমিনেশন অফ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার সংকল্পটা, দৃঢ়তাকে দেখাইছে এই প্যাসেজের মধ্যে, টু রিজলভ রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্য দূর করতে, বর্ণ বৈষম্য নিষ্পত্তি করতে নেলসন ম্যান্ডেলা ডিটারমিনেশনটা দেখাইছে এই প্যাসেজের মধ্যে, যে সে আসলে কি না করছে তার জীবনে বর্ণ বৈষম্য দূর করতে। তো ইন ওয়ান ওয়ার্ড, এক কথায়, দ্য প্যাসেজ হ্যাজ ক্লিয়ারলি শোন, প্যাসেজটা পরিষ্কার ভাবে আমাদেরকে দেখিয়েছে দ্য ডিটারমিনেশন অফ নেলসন ম্যান্ডেলা টু রিজলভ রেস ডিসক্রিমিনেশন, এই রেস ডিসক্রিমিনেশন দূরকরণে নেলসন ম্যান্ডেলা কতটা দৃঢ় প্রতিজ্ঞ ছিল সেটাই প্রমাণ করে, সেটাই ক্লিয়ারলি দেখাইছে এই প্যাসেজে। আচ্ছা, মনে করো পথ শিশুদের নিয়ে, তো ইন ওয়ান ওয়ার্ড, এক কথায়, দ্য প্যাসেজ হ্যাজ ক্লিয়ারলি শোন, প্যাসেজটা ক্লিয়ারলি আমাদের দেখাইছে দ্য সাফারিংস এন্ড প্লাইট, ভোগান্তি এবং দুর্দশা অফ স্ট্রিট চিলড্রেন, এই প্যাসেজটা দেখাইছে যে কি পরিমাণ সাফারিংস এর শিকার হয় পথ শিশুরা এবং কি পরিমাণ দুর্দশার মধ্য দিয়ে তারা যায়, এই জিনিসটাই আমাদেরকে দেখিয়েছে লেখক এই প্যাসেজে। মনে করো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, এটা 2বার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 2বার। তো প্যারাগ্রাফে যে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য সিগনিফিকেন্স অফ 7th মার্চ স্পিচ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের তাৎপর্য লেখো, মানে এটা সামারিটা, ইম্পর্টেন্সটা লিখো, কেন এই ভাষণ এত ফেমাস, এত গুরুত্বপূর্ণ, এটাই এখন আর আসবে না যদিও, বাট আমরা এটার কনক্লুশনটা দেখি। তো ইন ওয়ান ওয়ার্ড, এক কথায়, দ্য প্যাসেজ হ্যাজ ক্লিয়ারলি শোন, তো ওনার যে ভাষণের নিয়ে যে প্যাসেজটা আছে এটা দেখানো হয়েছে দ্য সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স, তাৎপর্যপূর্ণ ইনফ্লুয়েন্স, প্রভাব, বা দ্য সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অফ 7th মার্চ স্পিচ অন বেঙ্গলি পিপল। তো এই ভাষণের মধ্য দিয়ে আসলে দেখা যায় যে এই ভাষণটা কতটা তাৎপর্যপূর্ণ ভাবে প্রভাব বিস্তার করেছিল বেঙ্গলি পিপল, বাংলার মানুষের উপর, কতটা তাৎপর্যপূর্ণ ভাবে এটা প্রভাব ফেলেছিল। যেমন ওই যে দুটা লাইন আছে না, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আবার বলছিল যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, এই যে কথাগুলো, এই দুটো খুব ফেমাস লাইন। তো এটা কি সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছিল মানুষের উপর। লাস্টের লাইন, তো কনক্লুশনটা হবে এগেইন টু দা পয়েন্ট, ফাইন্ডিং দা মেইন আইডিয়া যদি বুঝো তাহলে তার জন্য সামারি লেখা আর এই কনক্লুশন লেখা বা এইগুলা কোনো বিষয় না। ফাইন্ডিং মেইন আইডিয়া, তারপর 2টা বা 3টা সাপোর্টিং সেন্টেন্স এবং লাস্টের লাইন কনক্লুশন, যে এক কথায় বলে ইন ওয়ান ওয়ার্ড এই প্যাসেজ ক্লিয়ারলি পরিষ্কারভাবে এই জিনিসটাই আমাদেরকে দেখিয়েছে। তোমরা কি 3টা স্টেপ ক্লিয়ারলি বুঝছো যে তাহলে সামারি 4 লাইন কোন লাইনে কি কি দিবা, বা 5 লাইন হবে? ভাইয়া এটা থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ধরেন আমরা তো বাংলা প্যাসেজেরই তো মূল ভাব ভাইয়া এক লাইনে বলতে পারি না অনেক সময়, সেতে ইংলিশ প্যাসেজ আমরা কিভাবে করবো ভাইয়া, তাই না? অনেকের এখানে প্রশ্ন। তোমরা এখনো ছোট ছোট ফুলের কুড়ি, তোমরা বলবা যে ভাইয়া আমরা তো বাংলাই পারি না ভাইয়া, আমরা তো এখনো নাদুস বাচ্চা, নাদুস নুদুস, আমরা কেমনে সামারি ইংলিশটা বলবো বা ইংলিশটা কিভাবে পারবো ভাইয়া, আমরা তো একবারে শিশু। তো তোমাদেরকে আমি একটু বলি, যখন প্যাসেজ আমি পড়াই, যে প্যাসেজগুলো পড়াইছি, যখন আমি পড়াই, আমি সবসময় ফোকাস করি এই জিনিসগুলোর উপরে যে এই প্যাসেজটাতে কি দেখাইছে। তো 1 নাম্বার কথা রেগুলার ক্লাস করতে হবে, 2 নাম্বার কথা ক্লাসে মনোযোগী হতে হবে। তারপরে ভাইয়া আমি তো ক্লাস করার সময় পাই না, বা ভাইয়া আমার তো ক্লাস একটু কম মনোযোগ থাকে, তাহলে আমি আর কি করব, তাই না? তাহলে আমি এখন কি করব? তো কথা হচ্ছে যে তোমরা এখন মেইন আইডিয়া কিভাবে পাবা? ধরো তোমাদের যে প্যাসেজ গুলো আছে তার মধ্যে 10টা বা 12টা প্যাসেজের মেইন আইডিয়া তুমি যদি সংগ্রহ করো, তাহলে ওই প্যাসেজের সামারি তুমি লিখতে পারবা। এখন তাহলে তুমি এখন আমি বলি কোন প্যাসেজ গুলো তুমি নিজে নিজে বাসায় করবা, যদি করতে পারো, মেইন আইডিয়াটা যদি বাসায় বের করতে পারো বেস্ট। কিন্তু কিছু ফাঁকিবাজ আছে যাদেরকে আমি যতই হোমওয়ার্ক দেই, যদি বলি যে হোমওয়ার্ক না করলে গুলি করা হবে তোরে, তারপরও ও হোমওয়ার্ক করবে না, ও মেইন আইডিয়া বের করবে না। এই জন্য কি করছি, আপনাদের জন্য আমি নিজেই মেইন আইডিয়া গুলো বের করে রাখছি।
ঠিক আছে, মেইন আইডিয়া গুলো আমি নিজেই আপনাদের জন্য বের করে রাখছি। তো আসেন এটার প্রত্যেকটা প্যাসেজের এটার ইন্ট্রোডাকশন কি, কনক্লুশন কি, মানে ফাইন্ডিং দ্য মেইন আইডিয়াতে কি দেবেন এবং কনক্লুশনে কি দেবেন আমি বাংলা অনুবাদ সহ রেডি করে রাখছি। আমি একটু দু একটা আপনাদেরকে দেখাই। আসেন, মনে করেন সিভিক এঙ্গেজমেন্ট প্যাসেজ আসছে, এখন এইটার সামারি আপনাকে লিখতে বলছে। সিভিক এঙ্গেজমেন্ট এখানে যারা আছে এমন কেউ আছো যারা পড়াই নাই আমি সিভিক এঙ্গেজমেন্ট সোনাগরীকে দায়িত্ব করতে হবে বলতো? সিভিক এঙ্গেজমেন্ট আমরা সিভিক এঙ্গেজমেন্ট আমরা পড়েছি। তো এইটার ফাইন্ডিং দ্য মেইন আইডিয়া এবং এটার কনক্লুশন। তা আমি যদি তোমাদেরকে হোমওয়ার্ক দেই তোমরা অনেকে এটা করবা অনেকে করবা না, তো আমি নিজেই এটা করে দিছি এবং বাংলা অনুবাদ সহ মেইন আইডিয়া আর কনক্লুশন, যাতে তার সামারি আসলে তোমরা যেন 100% জিনিসটা পারো। দেখো তো, ইন দিস প্যাসেজ, এই প্যাসেজে দ্য রাইটার হ্যাজ এক্সপ্লেইনড, তো অথবা দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট একই কথা, অথবা দ্য রাইটার হ্যাজ সাজেস্টেড দ্যাট, যেটা মন চায় তুমি এটা দিলা। তো ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ এক্সপ্লেইনড, রাইটার ব্যাখ্যা করেছে, দ্য সিগনিফিকেন্স অফ এডুকেশন অ্যান্ড সিভিক এঙ্গেজমেন্ট। এই প্যাসেজে লেখক আলোচনা করেছে শিক্ষা এবং সুনাগরিকের দায়িত্ব কর্তব্যের তাৎপর্য বা গুরুত্ব ইন শেপিং আওয়ার লাইফ, আমাদের জীবনের আকার আকৃতি দিতে, জীবনটাকে সহজ করতে, উইথ ইটস বেনিফিটস, এটার সুবিধা সহ, সুফল সহ। তো সিভিক এঙ্গেজমেন্ট আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এইটাই তো দেখাইছে। তার সাথে এডুকেশন, শিক্ষা নিয়ে মাঝে মাঝে দুই চারটা লাইন বলছে প্যাসেজের মধ্যে। তো মূলত লেখক এই সিভিক এঙ্গেজমেন্টের মাধ্যমে স্টুডেন্টদেরকে দেখাইতে চাইছে যে তোমরা বড় হচ্ছ, তোমাদের এখন বোঝা উচিত তোমরা সুনাগরিক হবা, তো সুনাগরিকের দায়িত্ব কর্তব্য গুলা কি, এইটার তাৎপর্য। সিগনিফিকেন্স মানে ইম্পর্টেন্স, এই সিগনিফিকেন্স এটা হচ্ছে ইম্পর্টেন্স এর সিনোনিম, তো তুমি এখানে ইম্পর্টেন্স দিতে পারো। ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ এক্সপ্লেইনড দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন এন্ড সিভিক এঙ্গেজমেন্ট ইন শেপিং আওয়ার লাইফ, আমাদের জীবন গঠনে, উইথ ইটস বেনিফিটস, এটার সুফল সহ, সিভিক এঙ্গেজমেন্টের সুফল সহ আমাদের জীবন গঠনে এটার ইম্পর্টেন্সটা বা সিগনিফিকেন্সটা দেখাইছে এই প্যাসেজে। এবার এটার কনক্লুশন কি, ইন এ নাশেল, সংক্ষেপে। ইন এ নাশেল একটা ফ্রেজ, এটা মানে কি সংক্ষেপে। দ্য টেক্সট ক্লিয়ারলি শোজ, অথবা দ্য প্যাসেজ ক্লিয়ারলি শোজ দ্যাট এডুকেশন এন্ড সিভিক এঙ্গেজমেন্ট প্লে এ ভেরি সিগনিফিকেন্ট রোল, শিক্ষা এবং সুনাগরিকের দায়িত্ব কর্তব্য প্লে এ ভেরি সিগনিফিকেন্ট রোল, এটা একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে ইন ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ সিভিক লাইফ, সিভিক লাইফের, নগর জীবনের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য সুনাগরিকের দায়িত্ব কর্তব্য এবং শিক্ষা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টু দা পয়েন্ট একবার ওই প্যাসেজটাতে দেখাইছে এটা, যে সিভিক এঙ্গেজমেন্ট আমাদের জীবন মান বাড়াতে, জীবনের কোয়ালিটিটাকে, সুনাগরিকের লাইফের কোয়ালিটিটা বাড়াইতে কিভাবে ভূমিকা রাখে এইটা। তো কনক্লুশন, ইন ওয়ান ওয়ার্ড, এক কথা, অথবা ইন এ নাশেল, সংক্ষেপে, এটা একটা ফ্রেজ, এটা একটা কুল ফ্রেজ, তুমি যেটা দাও স্যারের চোখ পড়বে তোমার খাতার দিকে। ইন এ নাশেল, সংক্ষেপে, দ্য টেক্সট ক্লিয়ারলি শোজ দ্যাট এডুকেশন এন্ড সিভিক এঙ্গেজমেন্ট প্লে এ ভেরি সিগনিফিকেন্ট রোল ইন ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ সিভিক লাইফ। বাস, কিচ্ছা খালাস, বেস্ট সামারি, বেস্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, ধরো ফক মিউজিক। তো in this passage the writer has discussed about, এই প্যাসেজে লেখক কি দেখাইছে, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফক মিউজিক, ফক মিউজিকের বৈশিষ্ট্য, উইথ দ্য রিচনেস অফ ডাইভার্সিটি, উইথ দ্য রিচনেস এন্ড ডাইভার্সিটি, সাথে কি দেখাইছে, এই অফ ফক সংস ইন বাংলাদেশ, বাংলাদেশে লোকগানের সমৃদ্ধি এবং বৈচিত্র্য। তো এই প্যাসেজটাতে দেখাইছে লেখক মূলত লোকগানের বৈশিষ্ট্য কি কি, সেই সাথে কি দেখাইছে, উইথ দ্য রিচনেস এন্ড ডাইভার্সিটি অফ ফক সংস ইন বাংলাদেশ, সেই সাথে দেখাইছে বাংলাদেশের লোকগানের সমৃদ্ধি ও বৈচিত্র্য, বাংলাদেশ লোকগানে কতটা সমৃদ্ধ এবং কতটা বৈচিত্র্যপূর্ণ সেটাও দেখাইছে এই প্যাসেজের মধ্যে। তোমাদের যাদেরকে ফক মিউজিক পড়াইছি তারা জানো যে আমি গানের উদাহরণ দিয়ে দিয়ে পড়াইছিলাম, বাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, কত গানের উদাহরণ দিছিলাম। ঠিক আছে, এটা মূলত দেখায় যে বাংলাদেশ কতটা সমৃদ্ধ লোকগানে এবং কতটা বৈচিত্র্যপূর্ণ, মানে একরকমের না, সব ডিফারেন্ট ডিফারেন্ট, বাউল গান, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, ভাওয়াইয়া, সব আমি উদাহরণ দিচ্ছিলাম। এরপরে এটার কনক্লুশন, এরপরে আসা আবার ড্রিমস নিয়ে একটা প্যাসেজ আছে। তো ড্রিমসে কি দেখাইছে, স্পেন্ডিং, টাকা পয়সা খরচ করা নিয়ে। স্পেন্ডিং কিন্তু 2024 সালের বোর্ডে এসেছে স্পেন্ডিং নিয়ে, ঠিক আছে। তো এই প্যাসেজে কি দেখাইছে, তো ইন দিস প্যাসেজ টাকা পয়সা খরচ করা নিয়ে একটা প্যাসেজ আছে তোমাদের, স্পেন্ডিং, লাইফস্টাইল ইউনিটের মধ্যে। তো এটার মেইন আইডিয়াটা কি, কনক্লুশনটা কি, তো ইন দিস প্যাসেজ দ্য রাইটার মেইনলি পোর্ট্রেস, রাইটার মূলত পোর্ট্রে করছে, দেখাইছে,
বোথ পজিটিভ এন্ড নেগেটিভ অ্যাসপেক্টস অফ স্পেন্ডিং, টাকা পয়সা খরচ করার পজিটিভ এবং নেগেটিভ দিক, উইথ কজেস এন্ড কনসিকুয়েন্সেস, এবং এটার কারণ আর পরিণতি সম্পর্কে। মানে টাকা ভাঙ্গার, খরচ করতে হবে। মানুষ টাকা কেন, আমরা টাকা কামাই করি কেন? খরচ করার জন্য। পৃথিবীর যে আমরা কেন টাকা কামাই করি? জমায় রাখার লেগে না, খরচ করার লেগে। কিছু টাকা আমরা জমায় রাখি, মূলত মানুষ টাকা উপার্জন করে খরচ করার জন্য। কিন্তু খরচেরও পজিটিভ খরচ আছে, নেগেটিভ খরচ আছে, এবং এই খরচের কজেস আছে, কনসিকুয়েন্সেস আছে, ফলাফল আছে, পরিণতি আছে। উল্টাপাল্টা খরচ করলে তার পরিণতি খারাপ হয়। তো প্যাসেজটাতে ওই জিনিসটাই দেখাইছে, যে পজিটিভ নেগেটিভ দিকগুলা এবং এটার কারণ ও পরিণতি গুলা। এটা হচ্ছে মেইন আইডিয়া বা কনক্লুশন কি এই প্যাসেজ ওভারঅল, সর্বোপরি বা সামগ্রিকভাবে। দ্য প্যাসেজ এমফাসাইজড, প্যাসেজটা জোর দিয়েছে অন বিং কেয়ারফুল, সতর্ক হওয়ার ব্যাপারে, অ্যাবাউট গ্লোসি অ্যাডভার্টাইজমেন্ট, চকমকে বিজ্ঞাপন দেখে কোনো কিছু কেনা যাবে না, আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় খরচ করা যাবে না, এন্ড বিশেষভাবে বলছে স্পেন্ডিং বিয়ন্ড অনস লিমিট, কখনো একজন তার সীমা ছাড়িয়ে বা সাধ্যের বাইরে গিয়ে খরচ করা উচিত না। যতক্ষণ শ্বাস ততক্ষণ সাধ্য আছে তো স্বাদ আছে, ঠিক আছে? যত সময় সাধ্য তার মধ্যেই স্বাদ থাকতে হবে। হ্যাঁ, স্বাদ যেন সাধ্যের বাইরে চলে না যায়, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো স্পেন্ডিং বিয়ন্ড অন লিমিট, কেউ যেন তার লিমিটের বাইরে খরচ না করে, ব্যাস। এই যে মেইন আইডিয়া, এই যে কনক্লুশন। তো আপনাদের এইগুলো আমি রেডি করে দিয়েছি, এগুলো পিডিএফ আপনারা পেয়ে যাবেন ক্লাস শেষে। আমি কি বুঝাইতে পারলাম? আপনাদেরকে কি ফাইন্ডিং মেইন আইডিয়া আর কনক্লুশন কি বুঝাইতে পারছি? ভাই আপনার ভিডিওটা অন্যরকম। এই পিডিএফ পেয়ে যাবা তোমরা সবাই ক্লাস শেষে। এখন এই দুইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই দুটো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, মেইন আইডিয়া আর কনক্লুশন। এবার এর মাঝখানে যে দুইটা লাইন, ওইটা প্যাসেজের মাঝখান থেকে, এখন যদি কিছু না পারেন তাহলে ওই প্যাসেজের মাঝখান থেকে দুই লাইন তোমরা নিতে পারো, ঠিক আছে? সেই হচ্ছে বিষয়। কিন্তু মেইন আইডিয়া আর কনক্লুশন ঠিক থাকলে এগুলো কোনো বিষয় না, ঠিক আছে? এই মাদার ইন ম্যানভিল, আনবিটেন গার্লস, সব মানে সেই প্যাসেজ, এগুলোই তোমরা পরীক্ষাতে পাবা। এই যে নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, এরপরে আসো, কিভাবে ছোট করা যায়। মাঝখানে যে দুইটা লাইন তোমরা লিখবা, এটা কিভাবে লিখবা চলো আমি একটু তোমাদেরকে দেখাই। তো এই জিনিসটা অনেকটা রেভলিউশনারি, এটা যদি একবার শিখতে পারো, তোমরা একবার ধরে ফেলতে পারো, এটা কামাল কার চিজ হে, ঠিক আছে? তো সামারিতে এটা খুবই খুবই দুর্দান্ত একটা জিনিস, যারা শিখতে পারবা মানে চমৎকার, তারা সামারিতে ভালো করবাই, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে বড় বড় জিনিসকে কিভাবে ছোট করা যায়। সামারিতে ভালো করার জন্য যে টেকনিকটা অত্যাবশ্যক, এবং যে টেকনিকটা শিখলে তুমি সামারিতে ভালো করবেই, এটা হচ্ছে যে মাঝখানে দুই লাইনের জন্য, মানে প্রথম অর্থ মেইন আইডিয়া প্রথম লাইন, লাস্টের লাইন কনক্লুশন মাঝখানের লাইন, সেটা হচ্ছে মাঝখানের দুই লাইনের জন্য তুমি এই টেকনিকটা ইউজ করো, এবং এটা হচ্ছে শর্টেনিং টেকনিক বা সংক্ষিপ্তকরণ পদ্ধতি, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশন টেকনিকও বলে, শর্টেনিং টেকনিকও বলে, মানে কোনো কিছুকে শর্ট কিভাবে করা যায়, ছোট কিভাবে করা যায়, এটা সামারিতে ভালো করার জন্য অত্যাবশ্যক বলতে পারো। এই টেকনিকটা শিখলে তুমি বড় বড় জিনিসকে ছোট ছোট করে লিখতে পারবা। তো এটার জন্য তোমাকে বিভিন্ন জিনিস ইউজ করা লাগতে পারে, কখনো এন্ড ব্যবহার করা লাগতে পারে, কখনো ওয়ার ব্যবহার করা লাগতে পারে, কখনো বাট ব্যবহার করতে হতে পারে, কখনো কমা ব্যবহার করতে হতে পারে, কখনো কোনো কানেক্টরস আসতে পারে, কখনো হুইচ দ্যাট ব্যবহার করতে হতে পারে, কখনো নট অনলি বাট অলসো ব্যবহার করা লাগতে পারে, ইদার ডট ডট অর, নিদার ডট ডট অর, বোথ ডট ডট এন্ড ব্যবহার করা লাগতে পারে। তো জিনিসকে দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্স আনার জন্য, তিনটা সেন্টেন্সকে একটা সেন্টেন্স আনার জন্য, এরকম। আবার তুমি ইনফিনিটিভ টু প্লাস ভিয়ান ইউজ করতে পারো, তুমি প্রেজেন্ট পার্টিসিপাল ভার্বের সাথে আইএনজি ইউজ করতে পারো, তুমি অ্যাক্টিভ প্যাসিভ ইউজ করতে পারো, তুমি সিনোনিম অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যাসেজ, প্যাসেজের মধ্যে যে সিনোনিম থাকে সেটা তুমি ব্যবহার করতে পারো, তোমার বানানো মানে তোমার নিজস্ব জানা সিনোনিম আর কি। তার সঙ্গে আমরা একটু এক্সাম্পল দেখি। মনে করো আমরা টু প্লাস ভিওয়ান ইউজ করবো, কি ইউজ করবো? টু প্লাস ভিওয়ান। তো আমরা একটু লাইনটা পড়ি, এটা রবীন্দ্রনাথের লেখা প্যাসেজ। ইউনিভার্সিটিজ শুড নেভার বি মেড, বিশ্ববিদ্যালয়ের কখনোই প্রতিষ্ঠা হওয়া উচিত না ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন, একটা যান্ত্রিক অর্গানাইজেশন হিসেবে, ফর কালেক্টিং, জ্ঞান সংগ্রহের জন্য, এন্ড ডিস্ট্রিবিউটিং নলেজ, এবং জ্ঞান বিতরণের জন্য। তো বিশ্ববিদ্যালয়ের কখনোই নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন, বিশ্ববিদ্যালয়ের কখনো মেকানিক্যাল অর্গানাইজেশন হওয়া উচিত না, যে যান্ত্রিক বা রোবোটিক প্রতিষ্ঠান। ফর কালেক্টিং এন্ড ডিস্ট্রিবিউটিং নলেজ,
জ্ঞান সংগ্রহ আর জ্ঞান বিতরণের লেগা। মানে 90-এর দশকে শিক্ষকরা যা শিখছে তাই এখন বিতরণ করতেছে, নতুনত্ব কোনো কিছু নাই। এই রকম হইলে এরকম যান্ত্রিক প্রতিষ্ঠান হওয়া উচিত না একটা বিশ্ববিদ্যালয়কে। তো তাহলে কি হওয়া উচিত? থ্রু দেম, বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে দ্য পিপুল শুড অফার দেয়ার ইন্টেলেকচুয়াল হসপিটালিটি। বিশ্ববিদ্যালয়ের থ্রুতে মানুষের কি করা উচিত? অফার করা উচিত তাদের ইন্টেলেকচুয়াল হসপিটালিটি, বুদ্ধিবৃত্তিক আতিথেয়তা। বিশ্ববিদ্যালয় হওয়া উচিত বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা, যেখানে মানুষ তার বুদ্ধিবৃত্তি, তার ইন্টালেক্ট, মেধা কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস প্রেজেন্ট করবে, অফার করবে, দেখাবে, তৈরি করবে, সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয় সৃষ্টির জায়গা, মেধা সৃষ্টির জায়গা, বিভিন্ন জিনিস সৃষ্টির জায়গা, বুদ্ধিভিত্তিক চর্চার জায়গা এমন হওয়া উচিত, যান্ত্রিক বা রোবটিক না, যে শিক্ষকরা এক আমলে জ্ঞান অর্জন করছিল সেই জ্ঞান এখন ছড়াচ্ছে, এটা না। তাহলে এইটার যদি এই দুইটা লাইনের আমরা শর্ট করি তাহলে কিরকম হবে? University should never be made into mechanical organization for collecting and distributing knowledge. Through them, the people should offer their intellectual hospitality. তো এটাকে আমরা সংক্ষিপ্ত করলে ইউনিভার্সিটি শুড বি মেড। তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়া উচিত কেমন? হওয়া উচিত টু অফার ইন্টেলেকচুয়াল হসপিটালিটি। তাহলে এখানে বলছিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়া উচিত না মেকানিক্যাল অর্গানাইজেশন হিসেবে, তার মানে হওয়া উচিত কি? অফার দেয়ার ইন্টেলেকচুয়াল হসপিটালিটি। তাহলে ইউনিভার্সিটি শুড বি মেড, এরপর একটু অফার ইন্টেলেকচুয়াল হসপিটালিটি। তা আমি শুধু কি করলাম, এখানে একটা টু এনেছি। কি এনেছি? টু। এই যে ইউনিভার্সিটি শুড নেভার বি মেড, আমি নেভারটা কেটে দিছি। তো নেভারটা কেটে ইউনিভার্সিটি শুড বি মেড, কি কিসের জন্য তৈরি হওয়া উচিত? তাহলে টু অফার ইন্টেলেকচুয়াল হসপিটালিটি, বুদ্ধিভিত্তিক আতিথেয়তা অফার করার জন্য। আবার ইউনিভার্সিটি শুড বি মেড, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়া উচিত টু কাল্টিভেট নলেজ, জ্ঞানের চাষাবাদের জন্য, and serve intellectual hospitality অথবা and offer intellectual hospitality। এখানে সার্ভও দিতে পারো, এখানে অফারও দিতে পারো, কিন্তু আমি সিনোনিম ইউজ করেছি যাতে তোমরা এটা শেখো। তো ইউনিভার্সিটি শুড বি মেড, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়া উচিত কি যান্ত্রিক অর্গানাইজেশন হিসেবে? না, জ্ঞানের চাষাবাদের জন্য, কালেক্টিং এন্ড ডিস্ট্রিবিউটিং এর বদলে না, জ্ঞান চাষাবাদের জন্য। তাহলে ইউনিভার্সিটি শুড বি মেড টু কাল্টিভেট নলেজ and serve বা and offer intellectual hospitality। তো বড় লাইনকে টু ব্যবহার করে, টু প্লাস ভিওন ইনফিনিটিভ ব্যবহার করে আমরা ছোট করলাম। এখন এইটার জন্য পড়তে হবে, এটার কোনো এক্সাক্ট রুল নাই যে এইভাবে এই লাইন ছোট হবে, কারণ পরীক্ষার যে প্যাসেজ দিবে ওইটা তোমার চর্চার উপর নির্ভর করবে। ফাইন্ডিং আইডিয়া কনক্লুশন তো তুমি বুঝতেছো, মাঝখানে এটা ছোট করার। তো এটা যে তোমরা এইভাবেই শিখবা 100 যে তোমার এটা লাগবেই তা না, কিন্তু শেখা ভালো, শর্টনিং টেকনিক জানলে তোমার জন্য সুবিধা। এই কারণে আমি জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে শর্ট করতে হয়। ক্লিয়ার? এখন এটা চর্চার বিষয়, এটা সবকিছুর শর্টকাট হয় না এই দুনিয়াতে, সবকিছুর শর্টকাট হয় না। তুমি সাইকেল চালানো শিখতে চাও, এই সাইকেল নিয়ে বেরোয় আজকে শিখে আজকেই চালায় তুমি মনে করো দুনিয়া উদ্ধার করে ফেলবা না। আচ্ছা, প্রসেস, চালাবা, ভুল করবা, পড়বা, ভুল করবা, পড়বা, চালাবা, আবার পরের দিন প্র্যাকটিস, আবার করবা, আবার পড়বা, একটা সময় যে শিখে যাওয়া। এটা সবকিছু শর্টকাট হয় না ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা লিখি। হাকালুকি ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম। হাকালুকি একটা জটিল বাস্তু সংস্থা। এগুলো সব তোমাদের টেক্সট বইয়ের প্যাসেজ, কিছু কিছু চেঞ্জ আসছে। তো কন্টেইনিং মোর দ্যান 238 ইন্টারকানেক্টিং বিলস এন্ড জলমহলস। তা হাকালুকি একটা কমপ্লেক্স ইকোসিস্টেম, একটা জটিল বাস্তু সংস্থান, যেখানে আছে কন্টেইনিং, যার মধ্যে আছে মোর দ্যান 238 238টার বেশি ইন্টারকানেক্টিং বিলস, আন্তঃসংযোগীয় বিল এবং জলমহল। এই হাকালুকি ইট সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি, এটা একটা সমৃদ্ধ জীববৈচিত্র্যকে সাপোর্ট করে, এন্ড প্রোভাইডস এবং প্রদান করে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লাইভলিহুড বেনিফিটস, জীবনযাত্রার সুবিধা, টু নিয়ারলি 1,90,000 পিপল, প্রায় 1,90,000 মানুষকে এই হাকালুকি হাওর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের জীবনযাত্রার সুবিধা দিয়ে থাকে। মানে 1,90,000 মানুষ ওইখানে মাছ শিকার করে, মৎস্য চাষী, জেলে, পশু পালে, গরু ছাগল ভেড়া চড়ায়, এইভাবে তারা তাদের জীবন
নির্বাহ করতেছে হাকালুকি হাওরকে কেন্দ্র করে। তো এখন এটাকে আমরা ছোট করবো, মানে এই যে বিশাল সেন্টেন্স, এটা আমরা কি করব? তো হাকালুকি ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম, এবং কি এই যে দেখো এখানে কি কি আছে, মোর দেন 238 ইন্টারকানেক্টিং বিলস এন্ড জলমন। এই যে 238 238টা বিল সংখ্যা, এই সংখ্যা কোনোদিন সামারিতে নেওয়া যাবে না, এই সংখ্যা কোনোদিন মেইন অ্যান্সার সামারির মধ্যে আসবে না। এরপরে এখানে আছে কত লোককে সুবিধা দেয়, 1,90,000 মানুষকে, 1,90,000 পিপল। এই যে সংখ্যা, কোনোদিন এইগুলা সামারির মধ্যে আসবে না, কোনোদিন না, ঠিক আছে? সংখ্যা, সাল, নাম্বার, এই জিনিসগুলা আসবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে ফর এক্সাম্পল, কমা, কোটেশন। কোটেশন দিয়ে অনেক সময় প্যাসেজের মধ্যে থাকে না যে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এরকম কোটেশনের মধ্যে জিনিস কখনো আনা যাবে না। আচ্ছা, তো এটাকে আমরা শুরু করবো, আসো। তা হাকালুকি ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম, এইটুকু আমরা নিব। তা হাকালুকি ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম, এবার অ্যান্ড যুক্ত করলাম আমি, অ্যান্ড ইট সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি, এবং এটা একটা সমৃদ্ধ জীববৈচিত্র্যকে সাপোর্ট করে। এবার এই যে প্রত্যক্ষভাবে, সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে 1,90,000 মানুষকে সমর্থন দেয়, জীবনযাত্রার সুবিধা দেয়, এটা উল্লেখ করা যাবে না। রিচ বায়োডাইভার্সিটি, সমৃদ্ধ জীববৈচিত্র্যকে সাপোর্ট করে মানেই এটার আশপাশ দিয়ে এত লাখ লাখ মানুষ সুবিধা পায়। এই বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য, যার মধ্যে সবকিছু ইন্টারকানেক্টেড, সবকিছু পড়ে, ঠিক আছে? হাকালুকি ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম এন্ড ইট সাপোর্টস আ রিচ বায়োডাইভার্সিটি, এবং এটা একটা সমৃদ্ধ জীববৈচিত্র্যকে কি করে, সমর্থন করে। আবার এটাকে আরেকভাবে করা যায়, হাকালুকি ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম এন্ড ইট না দিয়ে সাপোর্টের সাথে আইএনজি, সাপোর্টিং আর রিচ বায়োডাইভার্সিটি। দেখো এভাবে করতে পারো, হাকালুকি ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম সাপোর্টিং আর রিচ বায়োডাইভার্সিটি, যেটা সাপোর্ট করছে একটা সমৃদ্ধ জীববৈচিত্র্যকে। এটা হচ্ছে এন্ড দিয়ে, আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, ভার্বের সাথে আইএনজি দিয়ে। এভাবে তোমরা বড় বড় সেন্টেন্সেসকে ছোট ছোট সেন্টেন্সে রূপান্তর করতে পারো সামারিতে। আর এটার জন্য আমি তোমাদেরকে যে সামারি গুলা দিব, এগুলা ঘেটে ঘেটে পড়বা, যে আমি কিভাবে শর্ট করছি, এগুলা কেটে কেটে খুঁটে খুঁটে পড়বা। ভাইয়া কি এখানে 2+B1 দিয়ে শর্ট করছে, নাকি আইএনজি দিয়ে, নাকি এন্ড দিয়ে, নাকি অর দিয়ে, নাকি বাট দিয়ে, নাকি নট অনলি বাট অলসো দিয়ে, এরকম। ক্লিয়ার? তো যত খুঁটে খুঁটে পড়বা প্যাসেজ সামারি, তত তুমি ভালো করবে এই জিনিসগুলোতে। এটা চর্চার বিষয়, সবকিছুর দুনিয়াতে কিন্তু শর্টকাট হয় না। ওকে, সো এইভাবে হচ্ছে শর্টেনিং করা শিখবা, বা শর্টেনিং করা যায়, আমি তোমাদেরকে দেখাবো। সো 3টা স্টেপে টোটাল লিখতে হয়, একটা হচ্ছে মেইন আইডিয়া, মাঝখানেরটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, আর লাস্টেরটা হচ্ছে কনক্লুশন, ঠিক আছে? এইভাবে জিনিসটা করতে হয়। তো মেইন আইডিয়া আর কনক্লুশন আমি দিয়ে দিচ্ছি, মাঝখানেরটা প্যাসেজ থেকে নিবা, যে প্যাসেজ আসবে প্যাসেজ থেকে নিবা, আর সামারি অবশ্যই 1 প্যারাতে লিখতে হবে, 2 বা 3 প্যারা বা বেশি বড় লেখা যাবে না। আমি কি সামারি তোমাদের ক্লিয়ার করতে পারছি? এই পর্যন্ত যা যা বলছি বুঝছো তোমরা? ক্লিয়ার? জি ভাইয়া, ভাইয়া পিডিএফ এর সাথে দিয়ে দিন। এরপরে আসতেছে সামারি, এরপরে আসতেছে সামারির মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। হুম, এরপরে কি আসতেছে, এরপরে আসতেছে মোস্ট ইম্পর্টেন্ট সামারি এর সাজেশন, 10টা করে, ঠিক আছে? তো এটার পিডিএফ এখন দেখো, এই যে যেগুলা বললাম এগুলা হচ্ছে নিয়ম কানুন, হ্যাঁ, নিয়ম কানুন মেনে লেখা বা বানায় লেখা, ঠিক আছে? আরেকটা আছে, এই যে তোমাদের টেক্সট বুকে খুব একটা বেশি প্যাসেজ নাই, মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ এইগুলা, এইগুলা যদি পড়ো এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা, ঠিক আছে? এটা আবার আলাদা, নতুন বই যারা 26-এর তাদের আলাদা, যারা আগের 25-এর তাদের আলাদা, ঠিক আছে? আলাদা আলাদা। ওকে, এই যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা, এগুলো আমি বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি যাতে আপনাদের পড়তে কষ্ট না হয়, ঠিক আছে? এই যে আনফরগেটেবল হিস্ট্রি, নেলসন ম্যান্ডেলা, হাউ এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট, আই হ্যাভ এ ড্রিম, এটা যাদের নতুন বই তাদের আলাদা, পুরাতন বই তাদের আলাদা। এগুলো আমি, এইগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট 10টা, টপ 10, এর মধ্যে থেকে পরীক্ষাতে 100% আসবে যদি আপনার কপাল পোড়া না হয় আর কি, খুব বেশি। তো এই 10টা আমি বাংলা অনুবাদ সহ এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা পড়বা, এগুলো মুখস্থ করার দরকার নাই, আয়ত্তে রাখা, যাতে আসলে তুমি পারো। এগুলো তোমার ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ করার দরকার নেই, এগুলো আয়ত্তে রাখা, ধারণা নেয়া, কনসেপ্ট নেয়া, ঠিক আছে? বাংলা অনুবাদ সহ। আর মুখস্থ কেউ করতে পারলে করবা ভালো, যদি কেউ করে আয়ত্তে রাখতে পারো করবা, তাতে তো কোনো সমস্যা নেই। তুমি যদি যেভাবে পারো ভাই টার্গেট, পড়াশোনার সাথে আবেগের কোনো সম্পর্ক নেই। মুখস্থ করা খারাপ, মুখস্থ করা ভালো, মুখস্থ করা মেধা ধ্বংস করে, এরকম কোনো কিছু না ভাই।
মুখস্থ মেধা ধ্বংস করে না, মুখস্থ মেধা সৃষ্টিও করে না। তুমি পড়ালেখা করতেছো কিসের লেগে? জ্ঞান অর্জন করার লেগে না। তুমি পড়ালেখা করতেছো কি জ্ঞানী বা অ্যারিস্টটল বা সক্রেটিস হবার না। তুমি পড়ালেখা কেন করতেছো? একটা জিপিএ 5 দরকার। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন? মুখস্থ নির্ভর। তো মুখস্থ করলে যদি ভালো মার্কস পাওয়া যায়, তাহলে আমার মুখস্থ করতে দোষ কি? মেধা এইটাই, যে এই পরীক্ষাতে আমার ভালো করতে হবে, আর ওদের লেগে যা করার আমি তাই করবো, এইটাই হচ্ছে মেধা। মেধা মানে এইটা না যে বানাই লেখা, সব বানাই লিখলাম আর কি আমি মেধাবী না ভাই। মেধা মানে বানাই লেখা না ভাই। ধরো অপরিচিতা গল্পের মূল ভাব হচ্ছে এইটা, আর তুমি বানায় লিখলা যে না অপরিচিতার মূল ভাব এইটা না, আমি যেটা বানাবো ওইটা না। তুমি জানো তুমি বানায় লিখবা, আর একজন তোমাদের ধরো একটা ফর এক্সাম্পল, যে মাসি পিসির মূল ভাব বইতে যেটা আছে, আর তুমি একজন বানায় একটা লেখছে, আর একজন মূল ভাব বইতে যেটা আছে ওইটা মুখস্থ করছে। মুখস্থ করে বইতে যে মূল ভাবটা আছে পুরা ওইটা লিখে দিছে, মুখস্থ করে পুরা বইয়ের মূল ভাব খাতায় তুলে দিয়ে আসছে। আর একজন বানায় লিখছে। স্যার কারে বেশি মার্কস দিবে কও তো? বোর্ড পরীক্ষাতে যে কারে বেশি মার্কস দিবে বলো? অবশ্যই বইটা লিখছি। বইয়েরটা লিখছে তারটা। আজীবন ভাই আজীবন, কারণ স্যারের নলেজ কোত্থেকে আসে? ওই বইয়ের মূল ভাব থেকেই। স্যারের নলেজ কই থেকে আসে? স্যার ওই বই থেকেই পড়ছে। ঠিক আছে, তো বিষয়টা এরকম, যেখানে জসমিন দেশ সদাচার, হোয়েন ইউ আর ইন রোম বি এ রোমানিয়ান। যখন তুমি রোমে আসো তখন তুমি রোমানিয়ান। জসমিন দেশ সদাচার, যে দেশে আসো তখন ওই দেশের ওই নিয়ম। তুমি এখন বাংলাদেশে আছো, এই দেশে মুখস্থ চলে, তো তুমি যদি পারো মুখস্থ করবা, সমস্যা কি? ঠিক আছে, এর সাথে মেধার কোনো সম্পর্ক নাই। মুখস্থ করলে মেধা কমে, মেধা এগুলো বুলশিট কথাবার্তা ভাই। আমার দরকার পরীক্ষাতে মার্কস, যেমনি আমি মার্কস পাবো আমি ওইটার পক্ষে, এটাই মেধা আর এটাই মেধাবী। তো এই মেধা এটা না যে মুখস্থ করলে তার মেধা নাই, বানাইলে যে তারই মেধা, বুলশিট কথাবার্তা। আমার মুখস্থ দরকার না, আমার বানানো দরকার না, আমার দরকার পরীক্ষাতে মার্কস। আমি যেমনি মার্কস পাবো আমি ওইটা করবো, ওইটাই ওইটাই কারেক্ট। দ্যাটস ইট, আর কিছু না। আবেগের সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই, বাংলাদেশে অন্তত নাই। ঠিক আছে, ওকে। সো সবাই এটা, এই যে মোস্ট ইম্পর্টেন্ট 10টা, এগুলো বাংলা অনুবাদ সহ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে কষ্ট না। এইগুলার পিডিএফ, আর এই যে এত সময় পড়ালাম এইটার পিডিএফ, এগুলো সবাই আমি পোস্ট করে দিচ্ছি, সবাই গ্রুপ থেকে সংগ্রহ করে নেবা। কেমন? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আমি সামারি A to Z তোমাদের ক্লিয়ারলি বুঝাইতে পারছি, যে কয়টা স্টেপে কিভাবে লিখবা, কি লিখবা, কেমনে লিখবা। মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটার মেইন আইডিয়া কনক্লুশন সহ দিয়ে দিচ্ছি, এবং মোস্ট ইম্পর্টেন্ট 10টা বাংলা অনুবাদ সহ দিয়ে দিচ্ছি। তো তোমরা কি ক্লিয়ার? A to Z তোমরা কি ক্লিয়ার সামারির ব্যাপারে? ঠিক আছে, নেক্সট দিন আমরা নতুন টপিকে যাব। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে। লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।